মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওই নৌকায় কি আছে? হ্যাঁ, ওতে আছে মানে তিসি। ওতে তিসি বোঝাই করা আছে। ওই দেখো। আর ওরা কোথা থেকে আসছে? ওনারা আসছেন কাছারি থেকে, জমিদারি কাছারি থেকে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? দরজা খুলে দিন, আমাকে এখানে আটকে রাখবেন না। দরজা খুলে দিন, আপনার দুটি পায়ে পড়ি, দরজা খুলে দিন, আমাকে বাইরে যেতে দিন। দরজা খুলুন, আমাকে এখানে আটকে রাখবেন না। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছের একটি গল্প, সমাপ্তি। সমাপ্তি গল্পটি প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকায় 1893 সালে। 1961 সালে কবিগুরুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সত্যজিৎ রায় পরিচালিত 3 কন্যা ছবিটির একটি কন্যার গল্প ছিল মৃন্ময়ীর এই কাহিনী। 7ই অগস্ট 22শে শ্রাবণ কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের এই বিশেষ নিবেদন, সমাপ্তি। গল্প পাঠে রূপন দাশগুপ্ত, প্রযোজনায় ইঙ্কপট ক্রিয়েশনস। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে দেশে ফিরে আসছে। নদীটা বেশ ছোট, বর্ষার শেষে প্রায় শুকিয়ে যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরে উঠে একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ চুম্বন করে চলেছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রোদের দেখা মিলেছে। নৌকায় আসা অপূর্ব কৃষ্ণের মনের ভেতরকার একটা ছবি যদি দেখতে পেতাম, তবে দেখতাম সেখানেও এই যুবকের মনের নদীটি নববর্ষায় কুলে কুলে ভরে আলোতে জল এবং বাতাসে ছলছল করে উঠছে। নৌকা যথাস্থানে ঘাটে এসে লাগলো। নদী তীর থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। অপূর্বর আসবার খবর বাড়ির কেউ জানত না, সেই জন্য ঘাটে লোক আসেনি। মাঝি কাছে এসে বলল, বর্ষা চারিদিক একেবারে দেখে নামুন বাবু, দেখে নামুন। মাঝি ব্যাগ নিতে উদ্যত হলো। ব্যাগটা আমায় দেন। কিন্তু অপূর্ব তাকে থামিয়ে বলল, আরে না না না, এ আর এমন কি, আমি নিচ্ছি বলে নিজেই ব্যাগ হাতে নিয়ে খুশি মনে তাড়াতাড়ি নামতে গেলে, এই সাবধানে যাইন বাবু, এইদিকে এইদিকে এইদিকে। নামা মাত্র তীরে ছিল পিছল। ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়ে গেল। আর যেমনি পড়া অমনি কোথা থেকে এক মিষ্টি জোরালো হাসির শব্দ শোনা গেল। সে শব্দ পাশেই থাকা অশ্বত্থ গাছের পাখিগুলোকে চমকে দিল। এই রে বাবা, দেখি বাবু, দেখি দেখি দেখি, আমার হাতটা ধরেন, আমার হাতটা ধরেন। একেবারে সব কাদা লেগে গেল। এ মা, চি 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 চি। ওঠেন বাবু, ওঠেন 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 ওঠেন। অপূর্ব অত্যন্ত লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখল নদীর তীরে মহাজনের নৌকা থেকে নতুন ইট রাশি রাশি নামিয়ে রাখা হয়েছে। তারই ওপরে বসে একটি মেয়ে হাসছে এবং হাসতে হাসতে যেন এখনই টুকরো টুকরো হয়ে পড়বে এমন মনে হচ্ছে। এই, ওটা কে হাসে রে? আগে বাবু, ও তো আমাদের পাগলি। এই দূরে বড় নদীর ধারে ওদের বাড়ি ছিল,
সেখানে নদীর ভাঙনে দেশ ছেড়ে বছর 2-3 হলো এই গ্রামে এসে থাকছে। অপূর্ব চিনতে পারল এ তাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে একে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা এর উচ্ছৃঙ্খল স্বভাবে সব সময় ভয়ে চিন্তায় থাকে। গ্রামের যত ছেলেদের সাথেই এর খেলা, সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নেই। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বললেই হয়। বাপের আদরের মেয়ে গো বাবু, সেই জন্যই এর একটা দুরন্ত স্বভাব আছে, তবে মনটা খুব ভালো। মেয়ের এমন আচার আচরণের জন্য মৃন্ময়ীর মাও বন্ধুদের কাছে স্বামীর বিরুদ্ধে এক মুহূর্ত অভিযোগ করতে ছাড়ত না। বলি, দিনে দিনে মেয়েটা যে বকে যাচ্ছে, সেদিকে ওর বাপের কোনো হুঁশ আছে? দিন নেই রাত নেই কো, সারাক্ষণ পাড়া মাথায় করে রেখেছে। চক্ষু নচান মাথা কেলেগা। বলি, বাপের শাসন বলে তো একটা জিনিস আছে নাকি? অথচ বাপ একে ভালোবাসে। বাপ কাছে থাকলে মৃন্ময়ীর চোখের জল তার নিজের মনেও বড় ব্যথা দিত। এই মনে করে প্রবাসী স্বামীকে ভেবে মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাতে পারত না। মৃন্ময়ী দেখতে শ্যামবর্ণ, ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত পড়েছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটো কালো চোখেতে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাব ভাব লীলার লেশ মাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ সবল, কিন্তু তার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কারও মনে আসে না। যদি হতো তবে এখনো অবিবাহিত আছে বলে লোকে তার পিতামাতাকে নিন্দা করত। গ্রামে বিদেশি জমিদারের নৌকা কালক্রমে যেদিন ঘাটে এসে লাগে, সেদিন গ্রামের লোকেরা সম্ভ্রমে ব্যস্ত হয়ে ওঠে। ঘাটের মেয়েদের মুখে নাক পর্যন্ত ঘোমটা নেমে আসে, কিন্তু মৃন্ময়ী কোথা থেকে একটা উলঙ্গ শিশুকে কোলে নিয়ে কোঁকড়া চুলগুলি পিঠে দুলিয়ে ছুটে ঘাটে এসে উপস্থিত হয়। যে দেশে শিকারী নেই, বিপদ নেই, সেই দেশের হরিণ শিশুর মতো ভয়হীন কৌতূহল নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখতে থাকে। অবশেষে নিজের দলের ছেলে সঙ্গীদের কাছে ফিরে গিয়ে এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বর্ণনা করে। আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি এসে এই লাগাম ছাড়া মেয়েটিকে 2-4 বার দেখেছে এবং অবসরের সময়, এমনকি কাজের সময়ও এর সম্বন্ধে চিন্তা করেছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু এক একটি মুখ বলার নয়, একেবারে মনের মধ্যে গিয়ে উপস্থিত হয়। সে কেবল সৌন্দর্যের জন্য নয়, আর একটা কি গুণ আছে, সে গুণটি বোধ করি স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যেই মানুষটির আসল প্রকৃতি স্পষ্ট করে প্রকাশ পায় না। যে মুখে সেই অন্তর গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বাইরে এসে দেখা দেয়, সেই মুখ হাজারের মধ্যেও চোখে পড়ে এবং এক পলকে মনে গাঁথা হয়ে যায়। এই মেয়েটির মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগবান হরিণের মতো সর্বদা দেখা দেয়, খেলা করে। সেই জন্য এই জীবন চঞ্চল মুখখানা একবার দেখলে আর সহজে ভোলা যায় না। মৃন্ময়ীর এই কৌতুক মেশানো হাসি যতই মিষ্টি হোক না কেন, দুর্ভাগ্য অপূর্বর কাছে এটা বেশ কিছুটা বেদনাদায়ক হয়েছিল। কোথাও লাগেনি তো বাবু? ঠিক আছেন? অপূর্ব তাড়াতাড়ি মাঝির হাতে ওর ব্যাগটা তুলে ধরিয়ে দিয়ে রাগে কষ্টে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটতে লাগলো। আয়োজনটি অতি সুন্দর হয়েছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, ভোরের রোদ, 20 বছর বয়স। অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু যে ব্যক্তি তার উপর বসেছিল সে এই শুষ্ক কঠিন আসনেও একটি মনোরম শ্রী বিস্তার করেছিল। হায়, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপেই যে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয়, এর চেয়ে অধিক নিষ্ঠুরতা আর কি হতে পারে অদৃষ্টের?
সেই মাথার উপর দিয়ে বইতে থাকা হাসি শুনতে শুনতে চাদরে ও ব্যাগে কাদামাখা অবস্থায় গাছের ছায়া দিয়ে অপূর্ব বাড়িতে গিয়ে উপস্থিত হল। হঠাৎ ছেলের ফিরে আসায় তার বিধবা মা ভীষণ খুশি হলেন। সঙ্গে সঙ্গে ক্ষীর, দই, রুই মাছের সন্ধানে কাছে এবং দূরে লোক দৌড়ল এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও দৌড়াদৌড়ি শুরু হলো। খাওয়ার শেষে মা অপূর্বর বিয়ের প্রস্তাব উত্থাপন করলেন। অপূর্ব সেজন্য প্রস্তুত হয়েছিল, কারণ প্রস্তাব অনেক আগেই ছিল, কিন্তু ছেলে জেদ করে বসেছিল যে বিয়ে পাশ না করিয়া বিবাহ করিব না। এতকাল মা সেই জন্য অপেক্ষা করেছিলেন, অতএব এখন আর কোনো অজুহাত করা মিথ্যা। অপূর্ব বলল, আগে পাত্রী দেখা হোক, তারপর স্থির করা যাবে। পাত্রী দেখা হয়ে গেছে, সেজন্য তোকে ভাবতে হবে না। অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবতে প্রস্তুত হলো এবং বলল, শোনো, মেয়ে না দেখে বিয়ে করতে পারবো না। মা ভাবলেন এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শোনা যায়নি, কিন্তু সম্মত হলেন। সেই রাতে অপূর্ব প্রদীপ নেভিয়ে বিছানায় শুলে সে বর্ষা রাতের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার অন্য এক প্রান্ত থেকে জনহীন, নিদ্রাহীন তার বিছানার একটি উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাসি তার কানে এসে ক্রমাগত বাজতে লাগল। সেই রাতে অপূর্ব প্রদীপ নিভিয়ে বিছানায় শুলে সেই বর্ষা রাতের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার অন্য এক প্রান্ত থেকে জনহীন, নিদ্রাহীন তার বিছানায় একটি উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাসি তার কানে এসে ক্রমাগত বাজতে লাগল। মন নিজেকে কেবলই এই বলে পীড়া দিতে লাগলো যে সকালবেলাকার সেই পা পিছলে পড়ে যাওয়াটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করে নেওয়া উচিত। মেয়েটি জানল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করেছি, কলকাতায় বহুকাল কাটিয়ে এসেছি। দৈবাত পা পিছলে কাদায় পড়ে গেলেও আমি উপহাসের পাত্র যে সে গ্রাম্য যুবক নই। পরদিন অপূর্ব কনে দেখতে যাবে। বেশি দূরে নয়, পাড়াতেই তাদের বাড়ি। একটু বিশেষ যত্ন নিয়ে সাজল সে। ধুতি ও চাদর ছেড়ে সিল্কের চাপকান জোব্বা, মাথায় একটা গোলা পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতা পায়ে গলিয়ে সিল্কের ছাতা হাতে সকাল সকাল বেরিয়ে পড়ল। সম্ভাব্য শ্বশুর বাড়িতে পা রাখা মাত্র মহা সমারোহ সমাদরের ঘটা পড়ে গেল। অবশেষে ঠিক সময়ে কম্পিত হৃদয়ে মেয়েটিকে ঝেড়ে মুছে রং করে খোপায় রাংতা জড়িয়ে একটা পাতলা রঙিন কাপড়ে মুড়ে বরের সামনে এনে উপস্থিত করা হলো। সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকিয়ে বসে রইল এবং এক প্রৌঢ়া দাসী তাকে সাহস দেওয়ার জন্য তার ঠিক পিছনেই উপস্থিত থাকলো। কোণের এক বালক ভাই তাদের পরিবারের মধ্যে এই এক নতুন আসা লোকটির পাগড়ি, ঘড়ির চেন এবং নতুন করে গজানো দাড়ি গোঁফ এক মনে দেখতে লাগলো। অপূর্ব কিছুক্ষণ গোঁফে তা দিয়ে অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞেস করলো, তুমি কি পড়ো? সাজসজ্জায় ঢাকা লজ্জাস্তূপের মতন ওই বালিকার কাছ থেকে তার কোনো উত্তর পাওয়া গেল না। 2-3 বার প্রশ্ন করায় এবং বৃদ্ধা দাসী পিঠ চাপড়ে বিস্তর উৎসাহ দেওয়ায় বালিকা মৃদুস্বরে এক নিঃশ্বাসে অত্যন্ত দ্রুত বলে গেল, চারুপাঠ 2য় ভাগ, ব্যাকরণ সার 1ম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এমন সময়ে বাইরে একটা অশান্ত রকমের ধুমধামের শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়ে হাঁপিয়ে পিঠের চুল দুলিয়ে মৃন্ময়ী ঘরে এসে ঢুকলো। অপূর্ব কৃষ্ণের দিকে না তাকিয়ে একেবারে কোণের ভাই রাখালের হাত ধরে টানাটানি আরম্ভ করে দিল। চল না, চল চল, আরে আয় না আমার সাথে, চল। রাখাল কিছুতেই উঠতে চাইল না। না, এখন না, তুই ছাড় আমাকে। এই নে, এখন যা। দেখছিস না এখানে বাড়িতে লোক এসেছে, যা পালা এখান থেকে। দাসীটি সামনে বসে থাকা অপূর্বর জন্য রাগ নিয়ন্ত্রণ করে কিছুটা তীব্রভাবে মৃন্ময়ীকে ভর্ৎসনা করতে লাগলো। অপূর্ব কৃষ্ণ নিজের সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করে
পাগড়ি পরা অবস্থায় মাথা উঁচু করে বসে রইল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়তে লাগলো। অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করতে না পেরে তার পিঠে একটা সশব্দ চাপড় মেরে চট করে কোণের মাথার ঘোমটা টেনে খুলে দিয়ে ঝড়ের মতো মৃন্ময়ী ঘর থেকে বাইরে চলে গেল। দাসীটি গুমড়ে গুমড়ে গর্জন করতে লাগলো এবং হঠাৎই দিদির এভাবে ঘোমটা সরে যাওয়ায় রাখালটি খিলখিল শব্দে হাসতে আরম্ভ করলো। নিজের পিঠে পড়া চাপড়কে সে অন্যায় মনে করলো না, কারণ এরকম দেনা পাওনা তাদের মধ্যে সব সময় চলছে। এমনকি আগে যখন মৃন্ময়ী চুল কাঁধ ছাড়িয়ে পিঠের মাঝামাঝি এসে পড়তো, রাখালি একদিন হঠাৎ পিছন থেকে এসে তার ঝুঁটির মধ্যে কাঁচি চালিয়ে দেয়। এই, তুই খুব খারাপ ছেলে, আমার চুল কেটে দিলি কেন? মৃন্ময়ী তখন অত্যন্ত রাগ করে তার হাত থেকে কাঁচিটা কেড়ে নিয়ে মাথার পিছনের দিকে নিজের অবশিষ্ট চুল ক্যাঁচ ক্যাঁচ শব্দে নির্দয়ভাবে কেটে ফেলল। তার কোঁকড়া চুলের অংশগুলো গোছা গোছা হয়ে মাটিতে পড়ে গেল। এই দুইয়ের মধ্যে এরকম শাসন প্রণালী প্রচলিত ছিল। এরপর এই নীরব পরীক্ষা সভা আর বেশিক্ষণ স্থায়ী হল না। কন্যাটি কোনো মতে উঠে দাঁড়িয়ে দাসীর সাথে বাড়ির ভিতরে চলে গেল। চলো খুকু, ভিতরে চলো, ভিতরে চলো। অপূর্ব পরম গম্ভীর ভাবে বিরল গোঁফের রেখায় তা দিতে দিতে উঠে ঘরের বাহিরে যেতে উদ্যত হলো। এ কি, আমার জুতোটা এখানেই তো ছিল। দরজার কাছে গিয়ে দেখে বার্নিশ করা নতুন জুতো জোড়াটা যেখানে ছিল সেখানে নেই, এবং কোথায় আছে তাও বহু চেষ্টা করেও কিছুতেই বের করতে পারল না। বাড়ির লোক সকলেই ভীষণ বিব্রত হয়ে উঠল। কে নিয়ে গেল জুতোটা? ওই কই পেলে ওদিকে? না, এদিকে তো নেই। কোন আহাম্মকের কাজ একবার টের পাই। ঘরে এসে জুতো চুরি করা? একবার আয় তো দেখি সামনে, তোর ঘরে কটা মাথা আছে দেখি। অপরাধীর উদ্দেশ্যে গালি ও ভর্ৎসনা অজস্র বর্ষিত হতে লাগলো। এই নাও বাবা, এইখান পায়ে গলাও দেখি। অনেক খোঁজ করে অবশেষে আর কোনো উপায় না পেয়ে বাড়ির কর্তার পুরনো ছেঁড়া ঢিলে চটি জোড়াটা পরে প্যান্টালুন, চাপকান, পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কাদামাখা গ্রামের পথে অত্যন্ত সাবধানে হাঁটতে লাগলো। পুকুরের ধারে নির্জন পথের পাশে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাসির আওয়াজ, যেন গাছগাছালির মধ্যে থেকে কৌতুক প্রিয়া বনদেবী অপূর্বর ওই অসঙ্গত চটি জুতো জোড়ার দিকে চেয়ে হঠাৎ আর হাসি ধরে রাখতে পারল না। অপূর্ব অপ্রতিভভাবে থমকে দাঁড়িয়ে ইতস্তত নিরীক্ষণ করছে। এমন সময় ঘন বন থেকে বেরিয়ে এসে এক নির্লজ্জ অপরাধিনী তার সামনে নতুন জুতো জোড়াটি রেখেই পালিয়ে যেতে গেল। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। অপূর্ব তাড়াতাড়ি দুহাত ধরে তাকে বন্দি করে ফেলল। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো। মৃন্ময়ী একে বেঁকে হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। কোকড়া চুলে ঢাকা তার পরিপুষ্ট সহাস্য দুষ্ট মুখখানির ওপর গাছের ডালপালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ল। রোদের আলোয় নির্মল চঞ্চল নদীর দিকে ঝুঁকে কৌতূহলী পথিক যেমন এক দৃষ্টিতে তার জলের দিকে দেখতে থাকে, অপূর্ব তেমন করেই গভীর গম্ভীর চোখে মৃন্ময়ীর মুখের উপর তরল দুটি চোখের মধ্যে চেয়ে দেখল এবং অত্যন্ত ধীরে ধীরে মুঠো আলগা করে, যা শাসন করা দরকার ছিল তা না করে, বন্দিনীকে ছেড়ে দিল। অপূর্ব যদি রাগ করে মৃন্ময়ীকে ধরে মারত তাহলে সে কিছুই আশ্চর্য হতো না, কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির সে কোনো অর্থই বুঝতে পারল না। চিন্তা করতে করতে অপূর্ব কৃষ্ণ অত্যন্ত ধীর পায়ে বাড়িতে এসে উপস্থিত হল। দাদা বাবু, ভিতরে চলেন, গিন্নিমা আপনাকে ডাকছেন। বললাম তো আমার কাজ আছে, কাজ মিটলে যাব, আর বারবার এসে আমাকে ডাকবার প্রয়োজন নেই। অপূর্ব নানা বাহানা করে সারাদিন মায়ের সাথে বাড়ির ভিতরে দেখা করতেই গেল না।
বাইরে নিমন্ত্রণ ছিল, সেখানেই খেয়ে এলো। অপূর্বর মতন এমন একজন শিক্ষিত গম্ভীর ভাবুক লোক একজন সামান্য অশিক্ষিতা মেয়ের কাছে নিজের হারিয়ে যাওয়া গৌরব উদ্ধার করার এবং নিজের আন্তরিক মহিমার পরিচয় দেবার জন্য কেন যে এতটা বেশি উদ্বিগ্ন হয়ে উঠবে তা বোঝা কঠিন। একটা পাড়া গাঁয়ের চঞ্চল মেয়ে তাকে সামান্য মনে করলেই বা কি? সে যদি তাকে হাসির পাত্র মনে করে, পর মুহূর্তেই রাখাল নামক একটি নির্বোধ নিরক্ষর ছেলের সাথে খেলা করবার জন্য ব্যাকুল হয়ে ওঠে, তাতেই বা তার ক্ষতি কি? তার কাছে প্রমাণ করবার দরকারই বা কি যে তিনি বিশ্বদীপ নামক মাসিক পত্রিকায় গ্রন্থ সমালোচনা করে থাকেন এবং তার বাক্সের মধ্যে এসেন্স, জুতো, রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বইয়ের সঙ্গে একখানা লেখায় ভরা খাতা রাতের কোলে অপেক্ষমান ভোরের মতোই প্রকাশের অপেক্ষায় রয়েছে। কিন্তু মনকে বোঝানো কঠিন এবং এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত অপূর্ব কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাজয় স্বীকার করতে প্রস্তুত নয়। সন্ধ্যার সময় ভিতর বাড়িতে গেলে মা তাকে জিজ্ঞেস করলেন, কেমন রে অপু, মেয়ে কেমন দেখলি? পছন্দ হয়েছে তো? মেয়ে দেখেছি মা, ওর মধ্যে একটিকে আমার পছন্দ হয়েছে। তুই আবার কটা মেয়ে দেখলি? মা আশ্চর্য হয়ে বললেন। অবশেষে অনেক ইতস্ততর পর অপূর্ব মাকে বলল, হ্যাঁ মা, দেখেছি। মেয়েটা আমাদের এখানেই থাকে। এখানেই থাকে? ওমা, তুই তুই কার কথা বলছিস অপু? অপূর্ব একটু লজ্জা পেল। আমাদের শরতের মেয়ে, মৃন্ময়ী। মৃন্ময়ী? হ্যাঁ মা, মৃন্ময়ীকেই আমার পছন্দ। তুই তুই বলছিস কি রে অপু? এত লেখাপড়া করে, এত বিদ্বান, শেষে কিনা তুই ওই শরতের মেয়ে মৃন্ময়ীকে বিয়ে করবি? চাল চলনের ঠিক নেই, সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায়, ছেলেদের দলের সঙ্গে তালে তাল মিলিয়ে চলে। ছি 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 ছি। অপু, এমন মেয়ে তোর মনে ধরলো? বালাই সাত, ও মেয়ের দিকে যদি তুই আর দেখেছিস ভালো হবে না অপু, এই আমি বলে রাখলুম। আমি আরো অন্য সম্বন্ধ আনবো তোর জন্য, কিন্তু ওই পাগলিকে আমি তোর গলায় ঝুলতে দেব না, এই আমি বলে রাখলুম। মানে আমার নিজের পছন্দ অপছন্দের কোনো দাম নেই? না, নেই। প্রথমের দিকে অপূর্ব অনেকটাই লজ্জা পেয়েছিল, কিন্তু মা যখন প্রবলভাবে আপত্তি করতে লাগলো তখন ঝোঁকের বশেই সে বলে বসল, আচ্ছা বেশ, তবে তুমিও শুনে রাখো, বিয়ে যদি আমাকে করতেই হয় তবে আমি মৃন্ময়ীকেই বিয়ে করব। মৃন্ময়ীকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। অন্য জড়পুত্তলি মেয়েটির কথা সে যতই কল্পনা করতে লাগলো ততই বিয়ের ব্যাপারে তার মধ্যে বড় বেতৃষ্ণা সৃষ্টি হল। 2-3 দিন উভয় পক্ষে মান অভিমান, অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হল। মা মনকে বোঝালেন যে মৃন্ময়ী ছেলে মানুষ এবং মৃন্ময়ীর মা তাকে উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ। বিবাহের পর তার হাতে পড়লেই তার স্বভাবের পরিবর্তন হবে, এবং ক্রমশ এও বিশ্বাস করলেন যে মৃন্ময়ীর মুখখানি সুন্দর। কিন্তু তখনই আবার তার মাথার ছোট ছোট চুল তার কল্পনা পথে এসে মনের মধ্যে হতাশা দানা বাঁধতে লাগলো। এ সত্ত্বেও তিনি আশা করলেন দৃঢ়ভাবে চুল বেঁধে এবং জবজবে করে তেল মাখালে সময়ের সাথে এ ত্রুটিও সংশোধন হতে পারে। আমাদের অপু মৃন্ময়ীকে বিয়ে করছে, শুনেছ? হ্যাঁ, সে তো নিজেই পছন্দ করেছে ওই পাগলিকে। তবে যাই বলো, মেয়েটার মনটা বড়ই ভালো। তা যা বলেছ, ও মেয়েকে একটু শিখিয়ে পড়িয়ে নিলে ও ঠিকই অপুর মনে ধরবে, কি বলো? ধরবে না মানে? আর আমাদের অপুর পছন্দটাই বা খারাপ কি? হ্যাঁ হ্যাঁ, একেবারে অপূর্ব পছন্দ, বুঝলে ভাইয়া? পাড়ার লোক সকলেই অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলে নামকরণ করল।
পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, কিন্তু তাই বলে নিজের পুত্রের বিবাহযোগ্য বলে কেউই মনে করত না। মৃন্ময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাসময়ে সংবাদ দেওয়া হলো। সে কোনো একটা স্টিমার কোম্পানির কেরানি হিসেবে দূরে নদীর পাশেই একটা ছোটখাটো স্টেশনে একটা ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রির কাজে নিযুক্ত ছিল। মৃন্ময়ের বিয়ের খবর শুনে তার দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। তার মধ্যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল তার পরিমাণ হিসাব করে বলবার কোনো উপায় নেই। সাহেব, আমার মেয়ে মৃন্ময়ীর বিয়ে, তাই কদিনের জন্য আমায় যদি একটু মাফ করেন, দেশে গিয়ে অল্প বিস্তর কিছু আয়োজন করে আমার মেয়েটাকে ওর শ্বশুর ঘরে পাঠাতে হবে। বাবু, বিয়ে মিটলে তার পরের দিনই আমি আবার কাজে যোগ দেব। এই কাগজে আমি সব লিখে দিয়েছি বাবু, আপনি যদি একটু দয়া করেন। মেয়ের বিয়ে উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের কাছে ছুটি প্রার্থনা করে দরখাস্ত দিল। সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ মনে করে ছুটি নামঞ্জুর করে দিলেন, তখন পূজার সময় 1 সপ্তাহ ছুটি পাবার সম্ভাবনা জানিয়ে। সে পর্যন্ত বিবাহ স্থগিত রাখবার জন্য দেশে চিঠি লিখে দিলেন। কিন্তু সব শুনে অপূর্বর মা বললেন, এই মাসে দিন ভালো আছে, আর বেশি সবুর করতে পারবো না। উভয় পক্ষেই প্রার্থনা অগ্রাহ্য হলে পর মনে ভার নিয়ে ঈশান আর কোনো আপত্তি না করে আগের মতোই মাল ওজন এবং টিকিট বিক্রি করতে লাগলো। এরপর মৃন্ময়ীর মা এবং গ্রামের যত বয়োজ্যেষ্ঠ সকলে মিলে আসন্ন কর্তব্য সম্বন্ধে মৃন্ময়ীকে সারাক্ষণ উপদেশ দিতে লাগলো। আর সব সময় খেলা খেলা করবি নি কেমন? পরের বাড়ি যাবি, মানুষের মন জুগিয়ে থাকতে হবে। অধিক খাবি নে, যতটুকু পেটে সয় শুধু সেইটুকুই খাবি, নইলে লোকে তো নিন্দে করবে। মেয়ে মানুষ অত জোরে জোরে কথা বলে না, হাসি না, স্বামীর কথা শুনবি কেমন? এখন থেকে একটু ধীরে ধীরে হাঁটা চলা করবি কেমন মা? ওই বেটা ছেলেদের দলে আর মিশবিনি বলে রাখলুম। এখন থেকে তুমি অন্য লোকের বউ। খেলাধুলার প্রতি তার টান, দ্রুত হাঁটাচলা করা, জোরে জোরে হাসি, ছেলেদের সাথে আলাপ এবং যতটা খিদে ততটাই ভোজন, এই সম্বন্ধে সকলেই নিষেধ পরামর্শ দিয়ে বিবাহ বিষয়টিকে বিভীষিকারূপে প্রতিপন্ন করতে সম্পূর্ণ কৃতকার্য হল। উৎকণ্ঠিত শঙ্কিত মৃন্ময়ী মনে মনে ভাবল, তার যাবজ্জীবন কারাদণ্ড এবং তারপরে ফাঁসির হুকুম হয়েছে। সে দুষ্ট পনি ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে পিছু হটে বলে বসল, আমি বিয়ে করব না। কিন্তু তাও বিয়ে করতেই হলো। তারপর শিক্ষা আরম্ভ হল। এক রাত্রির মধ্যে মৃন্ময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্দরমহলে এসে আবদ্ধ হয়ে গেল। শাশুড়ি তাকে সংশোধনের কাজ শুরু করলেন। অত্যন্ত কঠিন মুখ করে বললেন, দেখো বাছা, তুমি কিছু আর কচি খুকি নও। আমাদের ঘরে অমন বেহায়াপনা করলে চলবে না। শাশুড়ি যেভাবে বললেন মৃন্ময়ী সেভাবে কথাটা নিল না। সে ভাবল, এই ঘরে যদি না চলে তবে বুঝি অন্য কোথাও যেতে হবে। বিকেলের দিকে তাকে আর দেখা গেল না। হ্যাঁ রে, মৃন্ময়ী কোথায় গেল, কেউ দেখেছিস? আগে না মা, সেই দুপুরের পর থেকে তো তাকে আর দেখিনি। হ্যাঁ, একটু বাইরের দিকটায় খোঁজ করে দেখতো। আর শোন, পাড়ার ওই ছেলে পিলেদের দলটাতেও একবার দেখিস কেমন? আচ্ছা মা, আমি এক্ষুনি খবর নিয়ে আসছি। কোথায় গেল খোঁজ পড়ল।
এই এই এই- এই শোন, হ্যাঁ হ্যাঁ রে, এই এই রাখাল, এই বাবা, বলি এইদিকে একবার শোন তো। বলি বাবা, তুই মৃন্ময়ী মাকে এদিকে দেখেছিস? তুই জানিস ও কোথায় গেছে? না, আমি জানি না। ও ও রাখাল, তুই সত্যি করে বল না বাবা, আমাদের অপু দাদা বাবু কত ভালো মানুষ, তোর জন্য কলকাতা থেকে কত খেলনা এনে দেবে। বল না বাবা, বল বল বল। সত্যি সত্যি এনে দেবে? হ্যাঁ, সত্যি এনে দেবে। তুই বল, তুই বল, তুই বল বাবা। ওই দিকে গেছে। কোন দিকে, কোন দিকে রাখাল? বটতলায়, রথে। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাকে তার গোপন স্থান থেকে ধরিয়ে দিল। সে বটতলায় রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়ে বসেছিল। শাশুড়ি মা এবং পাড়ার সমস্ত হৈতেশীগণ মৃন্ময়ীকে যেভাবে অকথা কুকথা বলল তা সহজেই কল্পনা করা যায়। রাত্রে ঘন মেঘ করে ঝুপঝুপ শব্দে বৃষ্টি শুরু হলো। অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে খানিকটা এগিয়ে এসে তার কানে মৃদুস্বরে বলল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। মৃন্ময়ী সতেজে বলে উঠল। তার যত রাগ এবং যত শাস্তিবিধান সবকিছুই জড়ো হয়ে বাজ পড়ার মতো অপূর্বর মাথার উপর তা নিক্ষেপ করল। অপূর্ব দুঃখ পেয়ে বলল, কেন? আমি তোমার কাছে কি দোষ করেছি? তুমি আমাকে বিয়ে করলে কেন? এ অপরাধের কোনো সন্তোষজনক কৈফিয়ত দেওয়া কঠিন, কিন্তু অপূর্ব মনে মনে স্থির করল, দরজা বন্ধ করে রেখে দিল। দরজা খুলে দিন, আমাকে এখানে আটকে রাখবেন না। দরজা খুলে দিন, আপনার দুটি পায়ে পড়ি, দরজা খুলে দিন, আমাকে বাইরে যেতে দিন। দরজা খুলুন, আমাকে এখানে আটকে রাখবেন না। সে নতুন খাঁচায় বন্দি পাখির মতো প্রথমে অনেকক্ষণ ঘরের মধ্যে ধরফর করে বেড়াতে লাগলো। অবশেষে কোথাও পালাবার কোনো পথ না দেখে নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল এবং মাটির ওপর উপর হয়ে পড়ে মনে মনে বাবাকে ডাকতে ডাকতে কাঁদতে লাগলো। বাবা, বাবা, আমাকে তুমি নিয়ে যাও বাবা। বাবা, আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও বাবা। এমন সময় ধীরে ধীরে কেউ তার পাশে এসে বসল। সস্নেহে তার ধুলোয় পড়া চুলগুলো কপালের ওপর থেকে তুলে দেবার চেষ্টা করল। মৃন্ময়ী সবলে মাথা নাড়িয়ে তার হাত সরিয়ে দিল। না। অপূর্ব কানের কাছে মুখ নিচু করে মৃদু স্বরে বলল, আমি লুকিয়ে দরজা খুলে দিয়েছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। মৃন্ময়ী প্রবল বেগে মাথা নেড়ে সতেজে কাঁদতে কাঁদতে বলল, না। অপূর্ব তার চিবুক ধরে মুখ তুলে দেওয়ার চেষ্টা করে বলল, একবার দেখো কে এসেছে। রাখাল মাটিতে পড়া মৃন্ময়ীর দিকে চেয়ে হতবুদ্ধির মতো দরজার কাছে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী মুখ না তুলে অপূর্বর হাত ঠেলে দিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? সে বিরক্তি ও উচ্ছ্বসিত গলায় বলল, না না। রাখালের সুবিধা নয় বুঝে কোনো মতে ঘর থেকে পালিয়ে হাঁফ ছেড়ে বাঁচল। অপূর্ব চুপ করে বসে রইল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে শ্রান্ত হয়ে কখন ঘুমিয়ে পড়ল, তখন অপূর্ব পা টিপে বাইরে এসে দরজায় শিকল দিয়ে চলে গেল। এই নাও দিদি তোমার চিঠি, কর্তামা তোমাকে দিতে বললেন। তার পরদিন
মৃন্ময়ী বাপের কাছ থেকে একটা চিঠি পেল। তিনি তার প্রাণের চেয়েও প্রিয় মৃন্ময়ীর বিয়ের সময় উপস্থিত থাকতে পারেননি বলে বিলাপ করে নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠিয়েছেন। মা মৃন্ময়ী, তোর বিয়েতে থাকতে পারলাম না রে। এই পাপের জন্য তুই আমাকে ক্ষমা করিস মা। শুনেছি খুব ভালো ঘরে তোর বিয়ে হয়েছে, তুই মন দিয়ে সংসার কর মা। তুই সুখে থাকলে তোর বাপটাও শান্তি পায়। স্বামীকে আর তোর শাশুড়ি মাকে গুরুজন জ্ঞান করবি। তোকে কনের সাজে কেমন লাগছিল তা দেখবার বড় স্বাদ ছিল রে মা। তুই তো পর হয়ে গেলি, তোর বাপ আর কি করে তোকে যখন খুশি তখন দেখতে চাইবে বল? মন দিয়ে সংসার কর মা। স্বামী এখন তোর প্রথম গুরুজন, তাকে মাননি কর। তোদের দুজনকে আমার অনেক স্নেহ ভালোবাসা জানাই। শুভাকাঙ্ক্ষী, তোর বাবা। মৃন্ময়ী শাশুড়িকে গিয়ে বলল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি হঠাৎ এই অসম্ভব প্রার্থনায় তাকে ভর্ৎসনা করে উঠলেন। কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই, বলে বাবার কাছে যাব। সে উত্তর না করে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিতান্ত কোনো আশা না দেখা মানুষ যেমন করে দেবতার কাছে প্রার্থনা করে তেমন করে বলতে লাগলো, বাবা, আমাকে তুমি নিয়ে যাও। এখানে আমার কেউ নেই, এখানে থাকলে আমি বাঁচবো না। বাবা, আমাকে তুমি নিয়ে যাও, আমাকে তুমি নিয়ে যাও। গভীর রাতে স্বামী ঘুমিয়ে গেলে ধীরে ধীরে দরজা খুলে মৃন্ময়ী বাড়ির বাইরে এলো। যদিও এক আধবার মেঘ করে আসছিল, তা সত্ত্বেও জ্যোৎস্না রাতে পথ দেখবার মতো আলো যথেষ্টই ছিল। বাপের কাছে যেতে হলে কোন পথ অবলম্বন করতে হবে মৃন্ময়ী তার কিছুই জানত না। কেবল তার মনের বিশ্বাস ছিল যে পথ দিয়ে চিঠি বয়ে নিয়ে যাওয়া রানারগঞ্জ চলে, সেই পথ দিয়ে পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরেই চলতে লাগলো। চলতে চলতে শরীর ক্লান্ত হয়ে এলো, রাতও প্রায় শেষ হলো। মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে একটা বড়সড় বাজারের মতো জায়গায় এসে উপস্থিত হলো। এরপর কোন দিকে যেতে হবে ভাবছে, এমন সময় পরিচিত ঝঝম ঝঝম শব্দ শুনতে পেল। চিঠির থলে কাঁধে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার এসে উপস্থিত হলো। মৃন্ময়ী তাড়াতাড়ি তার কাছে গিয়ে কাতর ক্লান্ত স্বরে বলল, কুশিগঞ্জে আমার বাবার কাছে যাব, আমাকে তুমি সঙ্গে নিয়ে চলো না গো। কুশিগঞ্জ কোথায় আমি জানি নে। এই বলে ঘাটে বাঁধা ডাক নৌকার মাঝিকে জাগিয়ে দিল। তার দয়া করবার বা প্রশ্ন করবার সময় নেই। এই যে অটো, আরে চলো, যেতে হবে তো। চলেন। নৌকা ছেড়ে দিল। দেখতে দেখতে হাট এবং বাজার সজাগ হয়ে উঠল। মৃন্ময়ী ঘাটে নেমে একজন মাঝিকে ডেকে বলল, মাঝি, আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে? মাঝি তার উত্তর দেবার আগেই পাশে নৌকা থেকে একজন বলে উঠল, আরে কেউ? আরে মিনু মা, তুমি এখানে কোথা থেকে? মৃন্ময়ী উচ্ছ্বসিত হয়ে বলল, বনমালী, আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব, আমাকে তোর নৌকায় নিয়ে চল। বনমালী তাদের গ্রামের মাঝি, সেই উচ্ছৃঙ্খল প্রকৃতির বালিকাটিকে বিলক্ষণ চিনত। সে বলল, বাবার কাছে যাবে? সে তো বেশ কথা, চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী নৌকায় উঠল। মাঝি নৌকা ছেড়ে দিল। মেঘ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলে ফুলে নৌকা দোলাতে লাগলো। মৃন্ময়ের সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে এলো। শাড়ির আঁচল পেতে
সে নৌকার মধ্যে শুল এবং এই দুরন্ত বালিকা নদীর দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমোতে লাগল। জেগে উঠে দেখল সে তার শ্বশুর বাড়িতে খাটে শুয়ে আছে। তাকে জেগে উঠতে দেখে ঝি বকতে আরম্ভ করলো। কেমন দেখছে দেখো, বলি স্বামীকে দুদণ্ড শান্তিতে থাকতে দিবি নাকি? ও রাত বিরেতে বাড়ির বউ কিনা, কি লজ্জা, কি লজ্জা। ঝির কণ্ঠস্বরে শাশুড়ি এসে উপস্থিত। এই যে কি ভেবেছিসটা, কি হলো? কথার উত্তর দে। কোন সাহসে তুই এমনটা করলি? এই ভদ্রলোকের বাড়িতে এমন মেয়েকে আনাই আমার ভুল হয়েছে। শাশুড়ি তাকে অত্যন্ত কঠিনভাবে বলতে লাগলেন। মৃন্ময়ী বিস্ফারিত চোখে নীরবে তার মুখের দিকে চেয়ে রইল। লোক সমাজে আমাদের নাক কান কাটা গেল গো। রাত দুপুরে মেয়ে ঘর ছাড়ছে, বলি কি শিক্ষা দিয়েছে তোর বাপ তোকে? এমন নাক কান কাটা মেয়ে। এই যে কি হলো? এই কোথায় চললি আবার? এই দাঁড়া। বাপের শিক্ষা দোষের উপর কটাক্ষ আর মেনে নিতে পারল না মৃন্ময়ী। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে ভিতর থেকে শিকল তুলে দিল। এই মেয়ে দরজা খোল বলছি, খোল খোল, এক্ষুনি দরজা খোল। অপূর্ব লজ্জার মাথা খেয়ে মাকে এসে বলল, আরে কি হয়েছেটা কি? তোমরা সব যাও তো, যাও তোমরা। আর কি হয়েছে দেখো, দেখো এবার খাল কেটে কেমন মেয়ে তুমি ঘরে এনে তুলেছো তা দেখো। দেশে আর মেয়ে ছিল না যে ওনাকে এই বেহায়া মেয়েটাকে ঘরে ঠাঁই দিতে হলো। আহ মা, বউকে দু একদিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? কখনো না, কোনোদিন না। আমি বেঁচে থাকতে তা আর হচ্ছে না। সেদিন সারাদিন বাইরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যেও একই রকমের দুর্যোগ চলতে লাগলো। তারপর দিন গভীর রাতে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগিয়ে জিজ্ঞেস করল, মৃন্ময়ী, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী সবেগে অপূর্বর হাত চেপে ধরে চমকে উঠে বলল, যাব। অপূর্ব চুপি চুপি তাকে বলল, তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি ঘাটে নৌকো ঠিক করে এসেছি। মৃন্ময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে চাইল। তারপর তাড়াতাড়ি উঠে কাপড় ছেড়ে বের হবার জন্য প্রস্তুত হলো। অপূর্ব তার মায়ের চিন্তা দূর করার জন্য একটি চিঠি রেখে দুজনে বেরিয়ে পড়ল। মৃন্ময়ী সেই অন্ধকার রাতে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রামের পথে এই প্রথম স্বেচ্ছায় অপূর্বকে তার কাছের একজন মনে করে স্বামীর হাত ধরল। তার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকোমল স্পর্শ যোগে তার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হতে লাগল। মাঝি, মাঝি চলো। নৌকা সেই রাতেই ছেড়ে দিল। অশান্ত এক আনন্দ সত্ত্বেও কিছু সময়ের মধ্যেই মৃন্ময়ী ঘুমিয়ে পড়ল। পরদিন কি মুক্তি, কি আনন্দ! দুধারে কত গ্রাম, বাজার, শস্যক্ষেত্র, বন, আর দুধারে কত নৌকা যাতায়াত করছে। আচ্ছা, ওই নৌকায় কি আছে? হ্যাঁ, ওতে আছে মানে তিসি, ওতে তিসি বোঝাই করা আছে। ওই দেখো। আর ওরা কোথা থেকে আসছে? ওনারা আসছেন কাছারি থেকে, জমিদারি কাছারি থেকে। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হলো রায়নগর। মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে বারবার করে প্রশ্ন করতে লাগলো,
এমন সব প্রশ্ন যার উত্তর অপূর্ব কোনো কলেজের বইতে পায়নি এবং যা তার কলকাতার অভিজ্ঞতায় কুলিয়ে ওঠে না। অপূর্ব এই সকল প্রশ্নের প্রত্যেকটারই উত্তর করেছিল এবং অধিকাংশ উত্তরের সঙ্গে সত্যের কোনো মিল হয়নি। যেমন সে তিলের নৌকোকে তিসের নৌকা, পাঁচবেড়েকে রায়নগর এবং মুন্সিফের আদালতকে জমিদারি কাছারি বলতে কিছু মাত্র দ্বিধা করেনি এবং এই সমস্ত ভুল উত্তরকেও বিশ্বাস করে প্রশ্নকারিণী সন্তুষ্ট হল। পরদিন সন্ধ্যাবেলায় নৌকা কুশিগঞ্জে গিয়ে পৌঁছালো। টিনের ঘরে একটা ময়লা হ্যারিকেন জেলে ছোট ডেস্কের উপর একটা চামড়ায় বাঁধা মস্ত খাতা রেখে গা খোলা ঈশানচন্দ্র টুলের উপর বসে হিসাব লিখছিলেন। এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে ঢুকল। মৃন্ময়ী ডাকল, বাবা, বাবা। সে ঘরে এমন কণ্ঠস্বর এমন করে এর আগে কখনো শোনা যায়নি। ঈশানের চোখ দিয়ে জল পড়তে লাগলো। সে কি বলবে, কি করবে, কিছুই ভেবে পেল না। মা, বাবা, বাবা, তোমরা এসেছো? এসো এসো বাবা, ভেতরে এসো। আয় আয় মা, আয়। তোকে একবার দেখবার কত স্বাদ ছিল রে মা। আয় আয়। কিন্তু 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 তোমাদের বসতে দিই কোথায়? এদিকে এদিকে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এখানটা একটু। তার মেয়ে এবং জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ এবং যুবরাজের স্ত্রী। এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাদের উপযুক্ত সিংহাসন কেমন করে নির্মাণ করবেন, এই যেন তার দিশাহারা বুদ্ধি ঠিক করে উঠতে পারল না। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমরা এখানেই বসছি। এসো মৃন্ময়ী। এখানে 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 এখানে। এরপর খাওয়া দাওয়ার ব্যাপার, সেও এক চিন্তা। দেখ না মা, তোদের দুটোকে যে একটু যত্ন করে খাওয়াবো সেই কপালও আমার নেই। সামান্য একটু চাল ঘরে আর কমুঠো ডাল, আর তো কিছুই নেই রে মা। দরিদ্র কেরানি নিজে হাতে ডাল ভাতে ভাত রান্না করে খায়। আজ এই এমন আনন্দের দিনে সে কি করবে, কি খাওয়াবে, কিছুই বুঝে উঠতে পারল না। মৃন্ময়ী বলল, বাবা, তুমি ভেবো না, আজ আমরা সবাই মিলে রান্না করব, আর যা আছে তাই দিয়েই হবে। নিশ্চয়ই হবে। ঘরের মধ্যে স্থানাভাব, লোকাভাব, অন্নাভাব ছিল, কিন্তু ক্ষুদ্র ছিদ্র থেকে ফোয়ারা যেমন 4 গুণ বেগে বেরিয়ে আসে, তেমনি গরিব ঈশানের ছোট মুখটি থেকে আনন্দ পরিপূর্ণ ধারায় বেরিয়ে আসতে লাগলো। এমন করে 3 দিন কাটল। দুবেলা নিয়মিত স্টিমার এসে দাঁড়ায়। কত লোক, কত কোলাহল। সন্ধেবেলায় নদী তীর একেবারে নির্জন হয়ে যায়। তখন কি অবাধ স্বাধীনতা! এবং 3 জনে মিলে নানা প্রকারে জোগাড় করে, ভুল করে, এক করতে গিয়ে আর এক করে ফেলে রাঁধা বাড়া হয়। তারপর মৃন্ময়ী স্নেহমাখা হাতের পরিবেশনে শ্বশুর জামাইয়ের একসঙ্গে আহার। অপূর্ব কখনো গিন্নিপনার কোনো ভুলের জন্য মৃন্ময়ীকে পরিহাস ও তাতে মৃন্ময়ীর অভিমান হওয়া, এই নিয়ে কিছুক্ষণ চলার পর, মৃন্ময়ী, এবার যে আমাদের ফিরতে হবে। আর কটা দিন থেকে যাই? ঈশান মেয়েকে বুঝিয়ে বলল, আয় মা, বাবা জীবনের কত কাজ আছে, ওকেও তো ফিরতে হবে। যাবার দিন মেয়েকে বুকের কাছে টেনে তার মাথায় হাত রেখে চোখ ভরা জলে ঈশান বলল, মা, তুমি শ্বশুর ঘর উজ্জ্বল করে লক্ষ্মী হয়ে থাকবে। কেউ যেন আমার মিনুর কোনো দোষ ধরতে না পারে, কেমন? সময় করে আবার এসো বাবা। আসি, চলো মৃন্ময়ী। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে স্বামীর সাথে বিদায় নিল। ঈশান মন খারাপ করে তার ছোট ঘরের মধ্যে ফিরে গেল এবং দিনের পর দিন, মাসের পর মাস নিয়মিত
মা আলোচন করতে লাগলো। এই অপরাধ করে স্বামী স্ত্রী ঘরে ফিরে এলে মা অত্যন্ত গম্ভীর হয়ে রইলেন, কোনো কথাই বললেন না। কারো ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করলেন না যে কেউ তা শুধরে নেওয়ার চেষ্টা করতে পারে। এই নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লোহার মতো ভারী হয়ে সমস্ত ঘরকন্নার ওপর অটল ভাবে চেপে রইল। অবশেষে অসহ্য হয়ে উঠে অপূর্ব মার কাছে এসে বলল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীন ভাবে বললেন, বউয়ের কি করবে? ও এখন এখানেই থাক। না বাপু, ওকে এখানে রেখে কাজ নেই, তুমি তাকে তোমার সঙ্গে নিয়ে যাও। সচরাচর মা অপূর্বকে তুই বলেই সম্ভাষণ করে থাকেন, কিন্তু হঠাৎ বলা এই তুমিটার অর্থ অপূর্ব কিছুই বুঝে উঠতে পারল না। অপূর্ব অভিমানে আহত স্বরে বলল, আচ্ছা বেশ, তবে তাই যাব। কলকাতা যাবার আয়োজন শুরু হয়ে গেল। যাবার আগের রাতে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। দেখে হঠাৎ তার মনে আঘাত লাগলো। দারুণ একটা কষ্ট হলো অপূর্বর। বিষণ্ণ গলায় সে বলল, মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতা যেতে তোমার ইচ্ছে করছে না? না। আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো না? এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না। অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ, কিন্তু আবার এক এক সময় এর মধ্যে মনস্তাত্ত্বিক এত জটিলতার মিশ্রণ থাকে যে এমন সরল মেয়েটির কাছ থেকে তার উত্তর আশা করা যায় না। অপূর্ব আরো জানতে চাইল, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? মৃন্ময়ী অনায়াসে উত্তর দিল, হ্যাঁ করছে। বালক রাখালের প্রতি এই বিয়ে পরীক্ষা পাশ করা শিক্ষিত যুবকের কেন জানি না অজান্তেই হিংসা হচ্ছিল। সে বলল, আমি অনেক কাল আর বাড়ি আসতে পারবো না, বোধহয় 2 বছর কিংবা তারও বেশি হতে পারে। আচ্ছা, তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা 3 মুখো রজাসের ছুরি কিনে নিয়ে এসো। অপূর্ব শুয়ে থাকা অবস্থা থেকে খানিকটা উঠে মৃন্ময়ীকে বলল, তুমি তাহলে এখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসবো না। খুব খুশি হলে মৃন্ময়ী? মৃন্ময়ী এ প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন নেই মনে করে ঘুমিয়ে পড়ল। কিন্তু অপূর্বর ঘুম এলো না। বালিশ উঁচু করে তাতে ঠেস দিয়ে বসে রইল। অনেক রাতে হঠাৎ চাঁদ উঠে চাঁদের আলো বিছানার ওপর এসে পড়ল। অপূর্ব সেই আলোয় মৃন্ময়ীর দিকে চেয়ে দেখল। চেয়ে থাকতে থাকতে মনে হলো যেন রাজকন্যাকে রূপার কাঠি ছুঁয়ে অচেতন করে রেখে গেছে। একবার কেবল সোনার কাঠি পেলেই এই ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তুলে মালা বদল করে নেওয়া যায়। রূপার কাঠি হাসি আর সোনার কাঠি চোখের জল। ভোরবেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে দিল, বলল, মৃন্ময়ী, মৃন্ময়ী, আমার যাবার সময় হয়েছে, চলো তোমাকে তোমার মার বাড়ি রেখে আসি। মৃন্ময়ী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালে অপূর্ব তার 2 হাত ধরে বলল, এখন আমার একটা প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমায় অনেক সাহায্য করেছি, আজ যাবার সময় তার একটি পুরস্কার দেবে। মৃন্ময়ী বিস্মিত হয়ে বলল, কি? অপূর্ব বলল, তুমি স্বেচ্ছায় ভালোবেসে আমাকে একটা চুম্বন দাও।
অপূর্বর এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখের হাবভাব দেখে মৃন্ময়ী হেসে উঠল। হাসি থামিয়ে সে চুম্বন দিতে গেল, কিন্তু কাছাকাছি গিয়ে আর পারল না। খিলখিল করে হেসে উঠল। এমন করে 2-4 বার চেষ্টা করে অবশেষে নিরস্ত হয়ে মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। এই 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 পাগলি! শাসনের ভঙ্গিতে অপূর্ব তার কান ধরে নাড়িয়ে দিল। অপূর্বর বড় কঠিন পণ। দস্যুবৃত্তি করে, কাড়াকাড়ি করে লুটে নেওয়া সে আত্ম অবমাননা মনে করে। সে দেবতার মতো সগৌরবে থেকে স্বেচ্ছায় উপহার চায়। নিজের হাতে কিছুই তুলে নেবে না সে। মৃন্ময়ী আর হাসল না। অপূর্ব তাকে ভোরের আলোয় নির্জন পথ দিয়ে তার মায়ের বাড়িতে পৌঁছে দিল। আসি, এই কাগজগুলো রেখে দিও আর চিঠি লিখো। অপূর্ব বেশ কিছু সোনালি পাড় দেওয়া রঙিন কাগজ তার হাতে তুলে দিল। বাড়ি ফিরে এসে অপূর্ব মাকে বলল, ভেবে দেখলাম বউকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে গেলে আমার পড়াশোনার ব্যাঘাত ঘটবে, আর সেখানে তারও কোনো সঙ্গিনী নেই। তুমি তো তাকে এ বাড়িতে রাখতে চাও না, আমি তাই তাকে তার মার বাড়িতেই রেখে এলাম। এখন আসি। সুগভীর অভিমানের মধ্যে মা ও ছেলের বিচ্ছেদ হল। মায়ের বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কিছুতেই আর মন লাগছে না। সে বাড়ির আগাগোড়া যেন বদলে গেছে। সময় আর কাটে না। কি করবে, কোথায় যাবে, কার সাথে দেখা করবে, কিছুতেই ভেবে পায় না। মৃন্ময়ীর হঠাৎ মনে হলো যেন সমস্ত বাড়িতে এবং সমস্ত গ্রামে কোনো লোক নেই। যেন মধ্যাহ্নে সূর্যগ্রহণ হলো। কিছুতেই বুঝতে পারল না আজ কেন কলকাতায় চলে যাবার জন্য এত প্রাণপণ ইচ্ছা করছে। কাল রাতে এই ইচ্ছে কোথায় ছিল তার? কাল সে জানতো না যে জীবনের যে অংশ ত্যাগ করে যাবার জন্য এত মন কেমন করছিল তার সম্পূর্ণ স্বাদ পরিবর্তন হয়ে গেছে। গাছের বুড়িয়ে যাওয়া পাতার মতো আজ এই অতীত জীবনটাকে তার ইচ্ছে করছে ছিঁড়ে দূরে ছুঁড়ে ফেলতে। গল্পে শোনা যায় নিপুণ অস্ত্রকার এমন সূক্ষ্ম তরবারি নির্মাণ করতে পারে যে তা দিয়ে মানুষকে দুভাগ করলেও সে জানতে পারে না। অবশেষে নাড়া দিলে ওই দুটি খণ্ড আলাদা হয়ে যায়। বিধাতার তরবারি সেই রূপ সূক্ষ্ম। কখন তিনি মৃন্ময়ীর বাল্য ও যৌবনের মাঝখানে আঘাত করেছিলেন সে জানতে পারেনি। আজ কেমন করে নাড়া পেয়ে বাল্য অংশ যৌবন থেকে আলাদা হয়ে পড়ল এবং মৃন্ময়ী বিস্মিত হয়ে আঘাত পেয়ে চেয়ে রইল। মায়ের বাড়িতে এসে তার সেই পুরনো শোবার ঘরকে আর নিজের বলে মনে হলো না। সেখানে যে থাকতো সে হঠাৎ আর নেই। এখন তার মনের সমস্ত স্মৃতি সেই আর একটা বাড়ি, আর একটা ঘর, আর একটা বিছানার কাছে গুনগুন করে বেড়াতে লাগলো। মৃন্ময়ীকে আর বাইরে কেউ দেখতে পেল না। তার সেই হাসির আওয়াজ আর শোনা যায় না। রাখাল তাকে দেখলে ভয় পায়, খেলার কথা মনেও আসে না। মৃন্ময়ী মাকে বলল, মা, আমাকে তুমি শ্বশুর বাড়ি রেখে এসো। এদিকে বিদায় বেলায় ছেলের বিষণ্ণ মুখ মনে করে অপূর্বর মার মন ছিন্ন ভিন্ন হয়ে যায়। অপূর্ব যে রাগ করে বউকে বেহানের বাড়ি রেখে এসেছে এটাই তার মনে বড় বিঁধতে লাগলো। এভাবেই একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী ম্লান মুখে শাশুড়ির কাছে এসে দাঁড়ালো। আমাকে এখানে থাকতে দিন মা। শাশুড়ির পায়ের কাছে পড়ে প্রণাম করল সে। আয় মা, আয়। তার চোখ ভরে এলো জলে। তিনি মৃন্ময়ীকে তার বুকে চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে উভয়ের মিলন হয়ে গেল। দেখি
দেখি মা দেখি। হ্যাঁ রে, তোর মুখ চোখ এত এত বদলে গেল কি করে? তুই তুই শাশুড়ি বউয়ের মুখের দিকে চেয়ে আশ্চর্য হয়ে গেলেন। সে মৃন্ময়ী আর নেই। এমন পরিবর্তন সাধারণত সকলের পক্ষে সম্ভব নয়। বড় পরিবর্তনের জন্য মনের বড় জোর থাকা দরকার। শাশুড়ি স্থির করেছিলেন তিনি মৃন্ময়ীর দোষগুলো একটা একটা করে সংশোধন করবেন, কিন্তু আর একজন অদৃশ্য সংশোধনকর্তা একটা অজ্ঞাত সংক্ষিপ্ত উপায় অবলম্বন করে মৃন্ময়ীকে যেন নতুন জীবন দিলেন। এবং শাশুড়িকেও মৃন্ময়ী বুঝতে পারল, শাশুড়িও মৃন্ময়ীকে চিনতে পারলেন। গাছের সাথে তার ডালপালার যেমন মিল, ঠিক তেমন ভাবেই সমস্ত ঘরকন্যা পরপর সব এক হয়ে গেল। এক সুন্দর বড় নারী প্রকৃতি মৃন্ময়ীর সমস্ত শরীরে ও মনে রেখায় রেখায় ভরে উঠতে থাকলো, এবং এ যেন তাকে দুঃখ দিতে লাগলো। প্রথম আষাঢ়ের নতুন করে জমাট বাঁধা মেঘের মতো তাহার মনেও এক অশ্রুপূর্ণ বিস্তীর্ণ অভিমানের সঞ্চার হল। সেই অভিমান তার চোখের পাতার উপর যেন আর একটি গভীর ছায়া নিক্ষেপ করল। সে মনে মনে বলতে লাগলো, আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছা অনুসারে আমাকে চলতে বললে না কেন? আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলকাতায় যেতে চাইলাম না, তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? তুমি আমার কথা কেন শুনলে? আমার অনুরোধ কেন মানলে? আমার অবাধ্যতা সইলে কেন? তারপর অপূর্ব যেদিন ভোরবেলা পুকুরের ধারে নির্জন পথে তাকে বন্দি করেও কিছু না বলে শুধু তার মুখের দিকে চেয়েছিল, সেই পুকুর, সেই পথ, সেই গাছের ছায়া, সেই ভোরবেলার রোদ এবং সেই অনুভূতির ভারে নুয়ে পড়া গভীর দৃষ্টি তার মনে পড়ল, এবং হঠাৎ সে তার সমস্ত অর্থ বুঝতে পারল। তারপর সেই বিদায়ের দিনের যে চুম্বন অপূর্বর মুখের দিকে এগিয়েও ফিরে এসেছিল, সেই অসম্পূর্ণ চুম্বন এখন মরুভূমির তৃষার্ত পাখির মতো অতীত অবসরের দিকে ছুটতে লাগলো, কিন্তু কিছুতেই তার আর পিপাসা মিটল না। এখন থেকে কেবল মনে হতে লাগলো, অমুক সময় যদি এমন করতাম, অমুক প্রশ্নের উত্তর যদি এই দিতাম, তখন যদি এমন হতো। অপূর্বর মনে এই বলে ক্ষোভ জন্মালো যে মৃন্ময়ী আমার সম্পূর্ণ পরিচয় পায়নি। মৃন্ময়ী আজও বসে বসে ভাবে, তিনি আমাকে কি মনে করলেন, কি বুঝলেন? অপূর্ব তাকে যে দুরন্ত চপল অবিবেচক নির্বোধ বালিকা বলেই জানল, একজন পরিপূর্ণ এবং প্রেম পিপাসা মেটাতে সক্ষম নারী বলে পরিচয় পেল না। এতেই সে আফসোসে, লজ্জায়, ধিক্কারে দুঃখ পেতে লাগলো। চুম্বনের এবং সোহাগের সে ঋণগুলো অপূর্বর মাথার বালিশের ওপর সে পরিশোধ করতে লাগলো। এমনি ভাবে কত দিন কাটল। অপূর্ব বলে গিয়েছিল, তুমি চিঠি না লিখলে আমি বাড়ি ফিরব না। মৃন্ময়ী সেটাই মনে করে একদিন ঘরে দরজা বন্ধ করে চিঠি লিখতে বসল। অপূর্ব তাকে যে সোনালি পাড় দেওয়া রঙিন কাগজ দিয়েছিল, সেগুলি বের করে বসে বসে ভাবতে লাগলো। খুব যত্ন করে ধরে লাইন বাঁকিয়ে, আঙুলে কালি মাখিয়ে, অক্ষর ছোট বড় করে, উপরে কোনো সম্বোধন না করে একেবারে লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? কেমন আছো তুমি? আর তুমি বাড়ি এসো। আর কি বলবার আছে কিছুই ভেবে পেল না। আসল বক্তব্য কথা সবগুলোই বলা হয়ে গেল বটে, কিন্তু মানুষের এই সমাজে মনের ভাব আর একটু খোলসা করে প্রকাশ করা আবশ্যক। মৃন্ময়ীও তা বুঝল।
এই জন্য আরো অনেকক্ষণ ভেবে ভেবে আরো কয়েকটি নতুন কথা যোগ করে দিল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো লিখো, আর আর বাড়ি এসো। মা ভালো আছেন, বিশু পুটি ভালো আছে, কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলেই সে চিঠি শেষ করল। চিঠি লেফাফায় মুড়ে প্রত্যেক অক্ষরের উপর এক ফোঁটা করে মনের ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই দিক, তবু লাইন সোজা, অক্ষর সুছাঁদ এবং বানান শুদ্ধ হল না। লেফাফায় নামটুকু ছাড়া আরো যে কিছু লেখা আবশ্যক মৃন্ময়ী তার জানা ছিল না। পাছে শাশুড়ি অথবা আর কারো চোখে পড়ে সেই লজ্জায় চিঠিটা এক বিশ্বস্ত দাসীর হাতে দিয়ে ডাকে পাঠিয়ে দিল। বলা বাহুল্য, এ চিঠির কোনো ফল হলো না, অপূর্ব বাড়িও এলো না। মা দেখলেন ছুটি হলো, তবু অপূর্ব বাড়ি এলো না। মনে করলেন এখনো সে তার উপরই রাগ করে আছে। মৃন্ময়ীও স্থির করল অপূর্ব তার উপরে বিরক্ত হয়ে আছে। তখন নিজের লেখা চিঠির কথা মনে করে সে লজ্জায় মরে যেতে লাগলো। সে চিঠি যে কত তুচ্ছ, তাতে যে কোনো কথাই লেখা হয়ে ওঠেনি, তার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয়নি, সেটা পরে অপূর্ব যে মৃন্ময়ীকে আরো ছেলে মানুষ মনে করছে, মনে মনে আরো অবজ্ঞা করছে, এই ভাবনাই তীরের মতো এসে তার মনে বিঁধতে লাগলো। ভিতরে ভিতরে সে ছটফট করতে লাগলো, দাসীকে বারবার জিজ্ঞেস করলো, সে চিঠিখানা তুই ডাকে দিয়ে এসেছিলিস? হ্যাঁ গো, আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিয়েছি। বাবু তা একদিনে নিশ্চয়ই পেয়েছেন। দাসী তাকে এই বলে বারে বারে আশ্বাস দিল। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, বৌমা, অপু অনেকদিন তো বাড়ি এলো না, তাই ভাবছি কলকাতায় গিয়ে তাকে দেখে আসি গে। তুমি তুমি সঙ্গে যাবে? মৃন্ময়ী সম্মতি জানিয়ে ঘাড় নাড়ল এবং ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে বিছানার ওপর পড়ে বালিশটাকে বুকের ওপর চেপে ধরে হেসে নড়ে চড়ে মনের সমস্ত আবেগ উন্মুক্ত করে দিল। তারপর ধীরে ধীরে গম্ভীর হয়ে, বিষণ্ণ হয়ে, আশঙ্কায় পরিপূর্ণ হয়ে বসে বসে কাঁদতে লাগলো। অপূর্বকে কোনো খবর না দিয়ে এই দুই অনুতপ্তা নারী তার প্রসন্নতা ভিক্ষা করবার জন্য কলকাতায় যাত্রা করল। অপূর্বর মা সেখানে তার জামাই বাড়িতে গিয়ে উঠলেন। আচ্ছা, শ্রী অপূর্ব কৃষ্ণ রায় এই নামে কোনো চিঠি এসেছে? ডাকে খোঁজ নিয়ে এসে সেদিন মৃন্ময়ীর চিঠির আশায় নিরাশ হয়ে সন্ধেবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করে নিজেই তাকে চিঠি লিখতে বসল। কোনো কথাই পছন্দ মতো হচ্ছে না। এমন একটা সম্বোধন সে খুঁজছে যা দিয়ে ভালোবাসাও প্রকাশ হয়, অথচ অভিমানও ব্যক্ত করে। কথা না পেয়ে মাতৃভাষার উপর অশ্রদ্ধা দৃঢ়তর হচ্ছে। এমন সময় ভগ্নিপতির কাছ থেকে চিঠি আসলো। মা এসেছেন, শীঘ্র তোমার কাছে আসবেন, রাতে এখানেই খাওয়া দাওয়া করবেন, খবর সমস্ত ভালো। শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল ও আশঙ্কায় বিমর্ষ হয়ে উঠল এবং অবিলম্বে বোনের বাড়ি গিয়ে উপস্থিত হল। মা, মা কেমন আছো? সব ভালো তো? সাক্ষাৎ মাত্রই মাকে জিজ্ঞেস করলো অপূর্ব। সব ভালো বাবা, তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। তা সেজন্য এত কষ্ট করে আসবার কি দরকার ছিল? আইন পরীক্ষার পড়াশোনা, যাগে ওসব বাদ দাও। খাওয়ার সময় বোন জিজ্ঞেস করলো, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীর ভাবে বলতে লাগলো,
আইনের পড়াশোনা বুঝলি, তার উপর ভগ্নিপতি হেসে বলল, ও সমস্ত মিথ্যে ওজর, আমাদের ভয়ে আনতে সাহস হয় না। তা লোকটা ভয়ঙ্করই বটে। ছেলে মানুষ হঠাৎ দেখলে আচমকা আঁতকে উঠতে পারে। এইভাবে হাস্য পরিহাস চলতে লাগলো। কিন্তু অপূর্ব অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। কোনো কথা তার ভালো লাগছিল না। তার মনে হলো সেই যখন মা কলকাতায় এলেন তখন মৃন্ময়ী ইচ্ছা করলে অনায়াসে তার সাথে আসতে পারত। বোধহয় মা তাকে সঙ্গে আনবার চেষ্টাও করেছিলেন, কিন্তু সেই সম্মত হয়নি। এ সম্বন্ধে সংকোচবশত মাকে কোনো প্রশ্ন করতেও পারল না। সমস্ত মানব জীবন এবং ভাবনা আগা গোড়া একটা ভুল বলে মনে হলো তার। খাওয়া দাওয়ার পর প্রবল বেগে হাওয়া বইতে শুরু হলো, বিষম বৃষ্টিও আরম্ভ হলো। বোন বলল, দাদা, আজ আমাদের এখানেই থেকে যাও। না রে, বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে। ভগ্নিপতি তাকে বলল, রাতে তোমার আবার এত কাজ কিসের? এখানে এক রাত থেকে গেলে তোমার তো কারোর কাছে জবাবদিহি করতে হবে না। তোমার ভাবনা কি? না, আসলে আসলে এই তো সামনের মাসেই। ও সব হবে খন, মাস থাকবে, বছর যাবে, কিন্তু একটা রাত তোমার এই ভগ্নিপতির ঘরে থেকে গেলে কোনো ক্ষতি হবে না। আরে থাকোই না। থাকো না দাদা, কতদিন তো এদিকে আসোই না। আজ থেকে যাও পু, শুধু একটা রাতের তো ব্যাপার। অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাতে থেকে যেতে রাজি হলো। বোন বলল, দাদা, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না, চলো শুতে চলো। চলো। অপূর্বরও সেই ইচ্ছা। ঘরে গিয়ে অন্ধকারের মধ্যে একলা হতে পারলেই সে বাঁচে। কথার উত্তর প্রত্যুত্তর করতে আর ভালো লাগছে না তার। হ্যাঁ, চল। শোবার ঘরের দরজায় এসে দেখল ঘর অন্ধকার। বোন বললে, বাতাসে সব আলো নিভে গেছে দেখছি, তা আলো এনে দেব কি দাদা? আরে না না, তার আর দরকার নেই, আমি এমনিতেও রাত্রে আলো রাখি না। বোন চলে গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের দিকে গেল। খাটে উঠতে যাবে এমন সময়ে হঠাৎ যেন হাতের বালার আওয়াজ কানে এলো, আরেকটি সুকোমল বাহু পাশ তাকে সুকঠিন বন্ধনে বেঁধে ফেললো এবং ফুলের মতো ওষ্ঠাধর দস্যুর মতো এসে পড়ে ঘন ঘন চোখের জলে ভেজা আবেগপূর্ণ চুম্বনে তাকে বিস্ময় প্রকাশের অবসরই দিল না। অপূর্ব প্রথমে চমকে উঠল, এ কি মৃন্ময়? মৃন্ময় তুমি? তারপর বুঝতে পারল অনেক দিনের একটি হাসির দমকে বাধা পাওয়া অসম্পন্ন চেষ্টা আজ চোখের জলের ধারায় খুঁজে নিল তার সমাপ্তি। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প সমাপ্তি। গল্প পাঠে রূপন দাশগুপ্ত। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আর্য জানা, জৈত্রী ব্যানার্জি, অরিজিৎ ভদ্র, দেবশ্রী দাস চৌধুরী, শোভন কামিলা, মনীষ ঘোষ ও শান্তনু দত্ত। পোস্টার ডিজাইন, শব্দগ্রহণ ও ব্যবস্থাপনা অ্যানিমেট্রিক্স মাল্টিমিডিয়া। মিউজিক অ্যান্ড সাউন্ড ডিজাইন কৌস্তব, সাজন ও অভিজিৎ। পরিচালনায় মনীষ ঘোষ। প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।